আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ধারাবাহিক পর্বে হাঁস পালন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। এই জেলার একজন উদ্যমী উদ্যোক্তা মাহমুদুল হক ফিরোজ ভাইয়ের গল্প আমরা এর আগেও আপনাদের সামনে তুলে ধরছি। তারা হাঁস পালন করে মূলত উন্মুক্ত চরে, সেখানে বিনা খরচে অনেকটা হাঁস পালন হয় বলা যেতে পারে। এই হাঁসটাকে আবার আবদ্ধ অবস্থায় পালন করেও এখান থেকে মোটামুটি আয় করা সম্ভব। যারা খামারি ভাইরা হাঁস পালন করতে চাচ্ছেন, হাঁস পালনে খরচ কেমন, 1000 হাঁস পালনে কেমন আপনার খরচ হতে পারে, সেখান থেকে কেমন আয় হবে, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি যারা হাঁস পালন করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে হাঁস পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন। সেই সাথে এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এর সাথে কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পছন্দ করেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এর আগে আমরা দর্শকদের আপনার হাঁস পালন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখিয়েছিলাম। অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছে ডিমের হাঁস লালন পালনে কেমন খরচ হতে পারে, সেইটার পরিচর্যাটা কি, কোন ধরনের পরিবেশে রাখতে হবে, কোন হাঁসগুলো কিনে খামার করলে সেখান থেকে লাভ করা সম্ভব, সেসব বিষয়ে অনেকেরই জানার আগ্রহ। জি, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে ডিমের হাঁসের যে বিষয়টা, ডিমের হাঁস খুবই সেন্সিটিভ একটা বিষয়। আসলে সব এলাকাতে আসলে মাঠ থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিমের হাঁস কিনে পালন করতে হয়। আমাদের এলাকা উন্মুক্ত, এখানে আমরা মাঠে চড়াইতে পারি, এই জন্য আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে পালন করতে পারি। ডিমের হাঁস কিনতে গেলে অবশ্যই আপনাকে 3 মাস থেকে শুরু করে আপনার 6 মাসের মুখী যে ডিমের মুখী যে হাঁসটা, ওই হাঁসগুলো কিনতে হবে। আর 6 মাস বয়সের যে হাঁসগুলো, এই হাঁসগুলো মূলত হচ্ছে যখন ডিমে আসবে তখন আপনার ওই যে ওকে লেয়ার ফিড দিতে হবে 50%, আর 50% ধান অথবা আপনার শামুক দিতে হবে। আসলে আপনার কেউ যদি 1000 হাঁস পালন করতে যায়, বা অনেকে আপনার টাকা স্বল্পতার জন্য 500 পিস পালন করবে বা 100 পালন করবে, আমি 100 থেকে শুরু করে আপনাদের বিষয়টা বলি। সেটা হচ্ছে 100 পিস হাঁস পালন করতে গেলে আপনার ওনার হচ্ছে 60,000 টাকার মতো হাঁস কিনে লাগবে, 60 থেকে 65,000 টাকা। আর যদি বাচ্চা থেকে শুরু করে তারপরে আপনার ওই 6 মাস পালন করার পরে ওনার আপনার 70,000 টাকা খরচ হবে। সবচেয়ে বেশি ভালো হবে যে ডিমের মুখে হাঁস কিনে নিয়ে খামার শুরু করতে। যদি কেউ 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে চায়, 50,000 টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রে আপনার 400 থেকে 500 হাঁস পালন করবে। আর কেউ যদি আপনার 1000 হাঁস পালন করে, সেক্ষেত্রে ওনার বাজেট লাগবে আপনার 6,000 টাকা হাঁস পিছিয়ে ইনভেস্ট করতে হবে। এবং এখানে তার 100 হাঁসে আপনার হচ্ছে প্রতি মাসে 15,000 টাকা কমপক্ষে থাকবে। আর যদি সে 500 পিস হাঁস পালন করে, সেক্ষেত্রে 75,000 টাকা। আর যদি 1000 পিস হাঁস পালন করে, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা থাকবে। এটা আপনার আবদ্ধ অবস্থায় খাবার খাওয়ায়। আর যদি তার মাঠ থাকে যে 50% বিলে বা নদীতে গেজারিং করতে পারলো, চড়াতে পারলো, সেক্ষেত্রে এখানে খরচটা কমবে, লাভটা আপনি একটু লাভবানটা একটু বেশি আসবে। যারা নতুন খামারি এবং প্রবাসী খামার শুরু করতে চাচ্ছে, আপনি তাদেরকে কোন হাঁস দিয়ে খামার শুরু করার জন্য পরামর্শ দেন? ভাই, প্রবাসীরা হচ্ছে যদি তার বাজেট কম থাকে, সেক্ষেত্রে সে বাচ্চা নিয়ে শুরু করবে। যে ভাই আমার অনেক বাজেট কম, আমি যেহেতু চাকরি করি বা প্রবাসী, আমি আস্তে আস্তে ইনভেস্ট করবো, সেক্ষেত্রে বাচ্চা দিয়ে শুরু করবে। আর যদি বলে যে ভাই আমার আসলে বাচ্চা পালন করতে কষ্ট, আসলে বাচ্চা পালন করতে গেলে একটা ডিম আসা পর্যন্ত 700 টাকা খরচ হয়। একটু বেশি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ আসলে বোঝে না যে কোনটা হাঁসটা দিয়ে শুরু করবে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার ওই যখন বড় আপনার 4 মাস থেকে আপনার ডিমের মুখে হাঁস নেবে। আর আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা কখনো হচ্ছে ডিম পাড়া শুরু করছে এই 50% 90% হাঁসটা নিয়ে কখনো শুরু করবেন না। এতে করে আপনার লস করবেন। কারণ কি, আপনি যত ভালো হাঁসটা আপনি নেক, সেক্ষেত্রে আপনার এই এলাকা থেকে যদি আমি 3 কিলোমিটার দূরে হাঁসটা শিফট করি, মানে স্থানান্তরিত করি, ওইখানে যাওয়ার পরে হাঁসটা আপনার ডিমে বাড়ি মারবে, 20 দিন ডিম আসবে না। এক্ষেত্রে হয় কি, ওই যে খামারি যে নতুন উদ্যোক্তা যে শুরু করলো, সেক্ষেত্রে ওনার কিন্তু যে খাবারটা বের থেকে গেছে। উনি যদি ওই হাঁসটা না নিয়ে ওর চেয়ে কম বয়সে 5 মাস 4 মাস বা 5 মাস 5.5 মাস বয়সে হাঁস নিয়ে শুরু করে, সেক্ষেত্রে দামও কম পাবে এবং তার এখানে যাওয়ার পরে যে খাবারটা আস্তে আস্তে খাওয়ায়, যে জায়গার সাথে অ্যাডজাস্ট করবে এবং এতে করে তার ভালো হবে। যে হাঁসটা আমরা দেখতেছি, এটা কত মাস বয়স? এটা 5 মাস। এটা কি থাকে এই ঘরে? হ্যাঁ, এটাই ঘরে থাকে। আচ্ছা আচ্ছা, ঘরগুলো খুবই সস্তাভাবে করা। এই হাঁসটা আর কতদিন পরে ডিম আসবে? এটার আপনার 15-20 দিনের মধ্যে ডিম চলে আসবে। আচ্ছা, এটা কোন জাতের হাঁস আমরা দেখতেছি? এগুলো সবগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল, আপনার এই বাদামি কালার খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলও আছে, জিংডিনও আছে। জেন্ডিং আছে। ডিমের জন্য আপনার 4 প্রকারের হাঁস আছে। 1 নম্বর হচ্ছে খাকি ক্যাম্বেল, 2 নম্বর জেন্ডিং, 3 নম্বর ইন্ডিয়ান রানার, একটা হচ্ছে ব্ল্যাক সুইডিশ হাঁস। আমাদের দেশে মূলত হচ্ছে আপনার এই খাকি ক্যাম্বেল এবং ওই জেন্ডিং হাঁসটা পালন করা হয়। খাকি ক্যাম্বেল জেন্ডিং এরা হচ্ছে 280 থেকে 320 ডিম দেয় বছরে। এরা যখন ডিম পাড়া শুরু করে, একটা 9 মাস ডিম দিবে,
9 মাস বা 9.5 মাস পরে হচ্ছে আপনার পাক ঝাড়া দিবে, তখন হচ্ছে 1.5 মাস গেপ যাওয়ার পরে আপনার আবার ডিম আসবে, তখন আবার 9 মাস পারবে, তখন ওই 2 বছর পরে হচ্ছে আপনার ওই 24 মাসের পরে ওগুলোকে ওই যে মাংসের জন্য করতে হবে। খামার করতে গেলে আপনাদের দেখেন যে যাদের আসলে অনেকে অনেক ভুল করে কি যে খামার শুরু করে প্রকল্পে তারা আসলে বেশি টাকা ঘরে ইনভেস্ট করে ফেলে। এখানে আপনার আয় বুঝে ব্যয় করতে হবে, কারণ শুরু করতে গেলে আপনার আপনার ঘরটা একটু কম টাকার মধ্যে করতে হবে। কারণ হচ্ছে কি যে আপনার যদি আপনি হাঁসের খামারে লাভবান হতে পারে, সেক্ষেত্রে সে হচ্ছে আপনার একটু বেশি টাকা করে পরবর্তী বছরে, কিন্তু প্রাথমিক অবস্থায় বেশি টাকা খরচ হয়ে ঘর করার কোনো প্রয়োজন নাই। তবে একটু নদীর পাড়ে থাকলে যেখানে একটু সমস্যা আছে, বাতাস আসবে, ঘর ভেঙে যাবে, সেখানে একটু বেশি টাকা থাকলে আপনি একটু ঘরটা বেশি দামি করলে অসুবিধা নেই। আপনার খামার ব্যবস্থাপনা বলতে বোঝায় সেটা হচ্ছে বায়োসিকিউরিটি, যেটা হচ্ছে খামার ব্যবস্থাপনা। ঘরটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হচ্ছে প্রতিদিন ক্লিন করতে হবে, ঘরে নাপাক শরীরে যাওয়া যাবে না, এবং যে রোদ বা শীতকালে আপনার তিরপাল দিয়ে দিতে হবে, এবং গরমকালে আপনার একটু খোলা রাখতে হবে। অনেক সময় আপনার ওই যে তিরপাল দিয়ে রাখে গরমকালে ওই হিট স্ট্রোক করে মারা যায় অক্সিজেনের অভাবের জন্য। তো সেই প্রেক্ষাপটে আপনার ঘর করতে হবে এবং হচ্ছে আপনার সময় মতো ভ্যাকসিন করতে হবে এবং সময় মতো আপনার খাবার দিতে হবে। আবদ্ধ অবস্থায় পারলে কেমন খরচ হতে পারে, এবং আপনারা উন্মুক্ত মাঠে চারাচ্ছেন, এখানে কেমন খরচ হবে? যে আপনি দেখলেন যে হাঁসগুলো ছিল আবার মাঠে ছেড়ে দিলাম, কারণ হচ্ছে এগুলো যে মাঠে খাওয়ার হাঁসগুলো এখানে রাখলে আপনার সবসময় আপনার চিলাচিলি করবে, সেক্ষেত্রে মাঠে না খেলতে পারলে তো বড় হবে না, এই জন্য আমরা ছেড়ে দিই। এখন বিষয় হচ্ছে যখন একটা মানুষ আপনার আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করবে, তখন তার ওইখানে বোলের মধ্যে খাবার দিয়ে রাখতে হবে। ওই যে বলে যে হাঁসকে 2 বার খেতে দিতে হবে, 3 বার। আমরা যারা সিনিয়র খামারি আছে তারা কখনো ওটা চিন্তা করি না। আমরা কথা হচ্ছে একটা হাঁসের জন্য 150 গ্রাম খাবার বাজেট রাখি, এবং ওইখানে হচ্ছে আপনার ওই বোলের মধ্যে আপনারা তারা খেয়ে নেয়। সকাল 6টা-7টার মধ্যে বের করে হচ্ছে আপনার ওই খাবার দিয়ে রাখি, আবার একটার সময় দিয়ে রাখি। তবে আমরা মূলত খাবার দিয়ে রাখি, বোলের মধ্যে খাবার খাই আর কি। 150 গ্রামের মধ্যে কি কি খাবার থাকে? 150 গ্রামের মধ্যে আপনার আমরা পুরোপুরি ফিড দেই, আর আপনার চাইলে যদি কারো শামুক বা আপনার ধান সস্তা থাকে, সেক্ষেত্রে আপনার ওই ধান দিবে আর 50% ফিড দিবে। এই 150 গ্রাম খাবারের খরচ কত? 150 গ্রাম খাবারের খরচ এবং হাঁসের যে ওষুধ লাগে প্রতিদিন বা ইলেকট্রিসিটি সব কিছু বা লেবার খরচ আছে, প্রতিদিন আপনার একটা হাঁসের পিছনে আপনার 9 টাকা খরচ হবে, ও আপনার 16 টাকা ডিম আসবে। খাবার হচ্ছে 150 গ্রাম, আপনার এক বস্তার দাম হচ্ছে 2700 টাকা নারিশের, যেটা আর কি ভালো ফিডটা। তার মানে সে আপনার খাবে কত টাকা দিনে? দিনে সর্বোচ্চ সব কিছু মিললে আপনার প্রবশ্য 9 টাকা আসবে অনুপাতে। খাবে। আর হাঁসের ডিমটার দাম কত বাজারে বিক্রি করা যায়? এটা আপনার নর্মালি আপনার খাওয়ার জন্য আপনার 15 থেকে 16 টাকা, আর যখন আমরা হ্যাচিং এর জন্য নেই, মানে আপনার আমরা তো বাচ্চা দিয়ে আবার ওদের কাছে ডিম কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই 20 থেকে 24 টাকা পর্যন্ত ওঠে। তো আপনারা কি পরামর্শ দেন যারা খামারি তাদেরকে, কোন ধরনের হাঁসগুলো দিয়ে খামার করলে সেখানে ভালো করা সম্ভব? এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি প্রথমে জিজ্ঞেস করি যে ভাই আপনার বাজেট কত আছে, আপনার পুকুর আছে কিনা, বিল আছে কিনা, বা আপনার কে দেখাশোনা করবেন, আপনি কি প্রবাসী বা আপনি কি ঢাকায় থাকেন, বা কে দেখাশোনা করবে, সব কিছু শোনার পরে আমি ডিসাইড করি যে ওনার জন্য কোন হাঁসটা দিলে ভালো হবে। কারণ আমার একটা উদ্যোক্তা যখন হাঁস নেওয়ার পরে সে লাভবান না হতে পারবে, ওনার ব্যর্থতার চেয়ে আমার বেশি ব্যর্থতা কাজ করবে। কারণ হচ্ছে আমি এখানে নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করতে আসি নাই। বাংলাদেশে ওরাও চাচ্ছে যে বেকারমুক্ত জীবনযাপন করতে গেলে হাঁসের বিকল্প নাই। গরু বলেন, মাছ বা বলেন, অন্য সেক্টর হচ্ছে হাঁসের খামারটা লাভজনক হয় তখন যখন একজন ভালো মানুষের কাছে নেওয়া হয় এবং সে স্টেপ বাই স্টেপ পরামর্শ দেয়। আমাকে যে বিষয়টা হচ্ছে, ওনাকে আমি হাঁস দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ পরামর্শ দিই। আমি নিজে ফোন দিচ্ছি, ভাই আপনি কি এই ভ্যাকসিনটা করছেন, আমার সাথে ডোজ করছেন কিনা, কৃমি ডোজ করছেন কিনা, আপনি ওষুধ যে খাওয়াচ্ছেন কোন কোম্পানিগুলো খাওয়াচ্ছেন, এটা যে কোনো কোম্পানি খাওয়ান ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার এক কোম্পানির ওই গ্রুপ হিসেবে দেখে আপনাকে খাওয়াতে হবে। তবে কেউ যদি ডিমের মুখে হাসি দিতে চায়, আমার কাছে ওইরকম ভালো হাঁস আছে, আর আমি মানুষকে ওই যে 1 বছর ডিম পরে ফেলছে ওইরকম আউল ফল হাঁস কখন আমি দিই না। হাঁসের বিভিন্ন বিষয় জানলাম। আর সর্বোপরি আপনি এই খামার নিয়ে ভবিষ্যতে কি প্ল্যান পরিকল্পনা করছেন? ভবিষ্যতে প্ল্যান হচ্ছে, আমার নিজের এখন কোনো হ্যাচারি করি না, আমার খামারে হাঁসের 700 পিসের মতো, আর আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাচ্চা দিই। আমি আসলে এজেন্ট, তো আমাদের এখানে সারা বাংলাদেশে বা আমাদের ময়মনসিংহে যে যত হ্যাচারি আছে সবগুলোর সাথে আমার কন্ট্যাক্ট আছে, ওর কাছে বাচ্চা নেই। এখন একটা বিষয় দেখবেন যে যখন আপনি একটা কোম্পানি কিন্তু কোনো কাস্টমারের কাছে কোনো কিছু পণ্য বিক্রি করে না, সে তার ডিলার পয়েন্টে বিক্রি করে। আমরা ডিলার, ওনারা এখানে যখন হাজার হাজার বাচ্চা ফোটে, আমার কাস্টমার আমাকে টাকা পাঠিয়ে দেয় ব্যাংকে, বিকাশে। আমি তখন যে বাচ্চাগুলো আপনার বড় বড় আগে ফুটছে কাঁচা বাচ্চা, ওই বাচ্চাগুলো আমি এক কালার দেখে দিই, হয় উনি জেন্ডিং নেক বা বাদামি কালার লেগ, ডাজেন্ট ম্যাটার। আমি ওনাকে হচ্ছে এই বড় বড় দেখে বাচ্চা এক কালার দেখে ওনার জন্য আমি নিয়ে এসে ওনাকে পাঠিয়ে দিই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।